ওয়েলকাম টু স্নেহাস কেমিস্ট্রি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ অ্যাটমিক স্ট্রাকচারের থার্ড ক্লাস অর্থাৎ পার্ট 3 ভিডিও। এর আগে অলরেডি আমি দুটো ভিডিও আপলোড করেছি। সেসব ভিডিওতে অ্যাটমিক স্ট্রাকচারের কিছু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আলোচনা করা আছে এবং রাদারফোর্ডের মডেল, ডায়টনের অ্যাটমিক থিওরি, বিভিন্ন রকম জিনিসপত্র আলোচনা করা আছে। তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি বলবো যে আগে ওই ভিডিওগুলো দেখো, তারপরে আজকের ভিডিওটাতে এসো। ঠিক আছে? তো আমার ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ইজিলি চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজ আমরা পড়বো, যে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, অর্থাৎ প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, খুবই ফেমাস একটা থিওরি এবং প্ল্যাঙ্কের এই থিওরি থেকে আমাদের এখন বর্তমানের দিনে যে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স আছে বা কোয়ান্টাম কেমিস্ট্রি আছে, সেই সমস্ত কিছুটাই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে এসেছে। তাই এই থিওরিটা ভীষণ ইম্পর্টেন্ট। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে প্ল্যাঙ্ক কি বলেছিলেন? প্ল্যাঙ্ক বলেছিলেন যে কোনো বস্তুর দ্বারা শক্তি শোষণ এবং নিঃসরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না, অর্থাৎ এনার্জি অ্যাবজর্পশন এবং এনার্জি যে এমিশন, এটা কন্টিনিউয়াসলি হয় না। ঠিক আছে, এটা একটা শক্তির প্যাকেট রূপে হয়। কিভাবে? একটুখানি জটিল হয়তো শুনতে লাগছে, এইভাবে প্যাকেট রূপে হয়। আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো একজন লোক, সে 10টা রিলেটিভের বাড়িতে যায়। তো সে কি করলো? সে দোকানে গিয়ে অর্ডার দিল যে এরকম 10টা প্যাকেট হবে, প্রতিটা প্যাকেটে 6টা করে মিষ্টি থাকবে। ঠিক আছে, ফিক্সড, প্রতিটা প্যাকেটে 6টা করে মিষ্টি থাকবে, এরকম 10টা প্যাকেট হবে। তো দোকানদার কি করলেন? দোকানদার এরকম 10টা প্যাকেট রেডি করলেন, যেখানে প্রতিটাতে 6টা করে মিষ্টি আছে। কোনোটাতে 5টা, কোনোটাতে 4টে বা কোনোটাতে 7টা নয়, প্রতিটাতে 6টা করে মিষ্টি আছে, অর্থাৎ ফিক্সড। তাহলে সেইটার সাথে প্ল্যাঙ্কের এই কোয়ান্টাম থিওরির কি রিলেশন? প্ল্যাঙ্ক বলেছিলেন যে এনার্জি রিলিজ বা অ্যাবজর্পশন হয় শক্তির এইরকম বিভিন্ন প্যাকেট রূপে, এবং প্রতিটাকে বলা হয় কোয়ান্টা। অর্থাৎ ধরো মিষ্টির প্যাকেটে এটাতে 6টা আছে, এটাতে 6টা আছে, এটাতে 6টা আছে, এটাতে 6টা আছে, আরো যতগুলো আছে প্রতিটাতে 6টা করে মিষ্টি আছে। তেমনই যে এনার্জি অ্যাবজর্পশন বা এনার্জি যে এমিশনটা হচ্ছে, প্রতিটাতে যে এনার্জির পরিমাণটা এই যে প্রতিটা প্যাকেটে সেম থাকে। যদি এখানে 2 কিলোজুল পার মোল থাকে, তাহলে প্রতিটাতে সেমই থাকবে, কোনোটাতে 3 হবে না, কোনোটাতে 4 হবে না, কোনোটাতে 1 হবে না, প্রতিটাতে সেম থাকবে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। এবার এখান থেকে ম্যাথামেটিক্যাল রিলেশনটা কি, সেটা উনি বলেছিলেন যে এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট, দ্যাট ইজ নিউ, যেটাকে আমরা বাংলায় বলি কম্পাঙ্ক। তাহলে এটা তো প্রপোর্শনাল সাইন আছে, এটাকে যদি আমরা তুলি তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, সেই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে h, e ইকুয়াল টু h নিউ। এই h কে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, এর ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন রকম ক্যালকুলেশনে এই h এর ভ্যালুটা লাগে। h এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড, বা 6.626 into 10 to the power -27 আর্ক সেকেন্ড। এটা হচ্ছে আমার এসআই তে, আর এটা হচ্ছে আমার সিজিএস এ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার এইচ এর ভ্যালু। তাহলে বোঝা গেল যে কিভাবে আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি এলো, সেখান থেকে প্ল্যাঙ্কের ইকুয়েশন এলো, এবং এখান থেকে আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু ক্যালকুলেট করতে পারলাম। এরপরে আমরা যত আরো বড় বড় ইকুয়েশন পড়বো, সব ক্ষেত্রে কিন্তু এই প্ল্যাঙ্কের ইকুয়েশন লাগবে, প্লাস এইচ এর ভ্যালু লাগবে। যেমন আইনস্টাইনের এনার্জির ইকুয়েশন আমরা কি জানি, E ইকুয়াল টু mc স্কয়ার, সেইটা যেমন আমাদের প্রচুর জায়গায় লাগে, তেমন প্ল্যাঙ্কের এই এনার্জির ইকুয়েশনটাও আমাদের প্রচুর জায়গায় ব্যবহৃত হয়। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে এটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে বোরের অ্যাটমিক মডেল। তাহলে চলো সেখানে যাই, একটু বোর্ডটা ক্লিন করে নিই। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আমাদের বোরের অ্যাটমিক মডেলটা। বোরের অ্যাটমিক মডেলে বেশ কিছু পস্টুলেট ছিল, সেগুলোকে আমি এক জায়গায় সামারাইজ করে রেখেছি, একটা একটা করে পয়েন্ট আমরা আলোচনা করি। তাহলে চলো, ফার্স্ট পয়েন্টে উনি বলেছেন যে ইলেকট্রন ক্যান সার্কুলেট থ্রু আ স্পেসিফিক অরবিট, নট এনি অরবিট। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ইলেকট্রনটা যে কোনো অরবিটে মুভ করে না, পার্টিকুলার একটা অরবিটে মুভ করে,
কোন অরবিটে মুভ করে না, যে সমস্ত অরবিটের কৌণিক ভরবেগ অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম nh/2 পাই, যেখানে mটা হচ্ছে মাস, v ভেলোসিটি, আর রেডিয়াস, n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর 2 পাই তো কনস্ট্যান্টটা। তাহলে বোঝা গেল যে ইলেকট্রনটা যে কোনো অরবিটে মুভ করে না, পার্টিকুলার একটা অরবিটে মুভ করে যেখানে কৌণিক ভরবেগ অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr = nh/2 পাই। রাদারফোর্ড কি বলেছিলেন? রাদারফোর্ড বলেছিলেন যে ইলেকট্রনগুলো যে কোনো বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে মুভ করে। তাহলে রাদারফোর্ডের ওই পয়েন্টটাকে রেকটিফাই করলেন কে? সায়েন্টিস্ট বোর। বোঝা গেল? তাহলে এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে কি বলছে? সেকেন্ড পয়েন্টে বলছে যে when electron circulating in a specific orbit it neither absorb not emit energy, hence the orbit is called stationary state. এটার মাধ্যমে কি বোঝাচ্ছে? এটার মাধ্যমে বোঝাচ্ছে একটা ইলেকট্রন যখন কোনো স্পেসিফিক অরবিটে মুভ করছে সে কোনো রকম কোনো এনার্জিকে অ্যাবজর্বও করে না, কোনো রকম কোনো এনার্জি রিলিজও করে না, অর্থাৎ ও একটা পার্টিকুলার জায়গাতে থাকে, ও কিছু দিচ্ছেও না কিছু ছাড়ছেও না। তাহলে এইরকম পজিশনকে আমরা কি বলবো? আমরা বলবো স্টেশনারি স্টেট। ক্লিয়ার হয়েছে? থার্ড পয়েন্টে বলছে যে if it emit of absorbed light it transmit exact amount of energy so that it can jump to মানে one to another orbit। বলছে যে আমরা সেকেন্ড পয়েন্টে দেখতে পেলাম যে বলা হচ্ছে যে ইলেকট্রন কোনো রকম কোনো এনার্জি অ্যাবজর্বও করে না এমিটও করে না, পার্টিকুলার একটা অরবিটে থাকে এবং তাকে আমরা স্টেশনারি স্টেট বলি। কিন্তু কোনোভাবে যদি ইলেকট্রন কোন রকম লাইট অ্যাবজর্ব করে, এনার্জি অ্যাবজর্ব করে, তাহলে যতটুকু পরিমাণ ও অ্যাবজর্ব করেছে ঠিক ততটুকু পরিমাণই ও এমিট করবে, করে একটা অরবিট থেকে অন্য অরবিটে যাবে। আমি ছবি এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখ, ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এইটা একটা অরবিট, এটা একটা অরবিট, এটা একটা অরবিট। তাহলে যেটা কাছে আছে সেটা হচ্ছে n = 1, এটা n = 2, আর এই বাইরেটা হচ্ছে n = 3। এরকম আরো অনেক ধরনের অরবিট আছে। সাপোজ আমাদের ইলেকট্রনটা n = 1 এ আছে, ঠিক আছে? এবার n = 1 এর অরবিটে যে ইলেকট্রনটা মুভ করছে সে যদি সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করে তাহলে কি করবে? শক্তিশালী হচ্ছে, ও এনার্জিটা অ্যাবজর্ব করে কি করবে? জাম্প করে ওর যে হায়ার অরবিটে সেখানে চলে যাবে, অর্থাৎ n = 2 তে চলে যাবে। তাহলে এই n = 1 থেকে n = 2 তে যাওয়ার জন্য তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করেছে, সাপোজ ধর সেটা h নিব। তাহলে যত পরিমাণ সে এনার্জিটা অ্যাবজর্ব করেছে ঠিক তত পরিমাণ এনার্জি ও যদি রিলিজ করে তাহলে ও 2 থেকে আবার 3 তে ব্যাক করতে পারবে। মানে 1 থেকে 2 তে যাওয়ার জন্য যতটা পরিমাণ এনার্জি ও অ্যাবজর্ব করছে করে হায়ার স্টেটে যাচ্ছে, n = 2 থেকে অর্থাৎ হায়ার স্টেট থেকে লোয়ার স্টেট অর্থাৎ n = 1 এ যাওয়ার জন্য ঠিক তত পরিমাণ এনার্জি ও এমিট করবে অর্থাৎ রিলিজ করবে। ঠিক সিমিলারলি যখন ইলেকট্রনটা 2 তে মুভ করছে 2 থেকে 3 তে যাওয়ার জন্য যে পরিমাণ এনার্জি ও অ্যাবজর্ব করবে 3 থেকে 2 তে যাওয়ার জন্য ঠিক ততটা পরিমাণ এনার্জি রিলিজ করবে। তাহলে বোঝা গেল যে বোরের পস্টুলেটের থার্ড পয়েন্টে উনি কি বলতে চেয়েছিলেন। আশা করি কিছুটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এটা তো গেল পস্টুলেট, ঠিক আছে? এরপরে বোরের যে এই যে ইলেকট্রনগুলো সার্কুলার মোশনে ঘুরছে, তাহলে আমরা ওখান থেকে কি বলতে পারি যে এই যে অরবিটটা তার রেডিয়াস আছে, ভেলোসিটি আছে, রেডিয়াস ভেলোসিটি থাকলে তার এনার্জিও আছে। তাহলে আমরা এখন কি করব? আমরা এই অরবিটের রেডিয়াস, ভেলোসিটি এবং এনার্জি এগুলোকে ক্যালকুলেট করব। তাহলে চলো সেগুলো একটুখানি দেখে নিই। তাহলে চলো রেডিয়াস ক্যালকুলেশনটা আমরা দেখে নিই। তার জন্য আমাদের একটা মডেল আঁকতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে আঁকি। এই একটা সার্কুলার অরবিট, এর মাঝখানটায় কি আছে? আমাদের নিউক্লিয়াস আছে, এখানে আমাদের ইলেকট্রনটা মুভ করছে, ঠিক আছে? এবার এই নিউক্লিয়াস থেকে এই যে অরবিটটা, এটার ডিস্টেন্স কত? এটার ডিস্টেন্সকে আমরা বলছি r অর্থাৎ রেডিয়াস। এবার নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসে তো একটা চার্জ আছে, সেটাকে আমরা লিখছি +e, আর তার ম্যাগনিটিউড হচ্ছে z, মানে z অ্যামাউন্ট অফ চার্জ আছে +e, আর এটা হচ্ছে মাইনাস অর্থাৎ ইলেকট্রনটা ঘুরছে এর জন্য আমরা বাইরে একটা z লিখছি। এবার ইলেকট্রনটা যখন এই সার্কুলার অরবিটে মুভ করছে তার মানে কি? তার একটা ভেলোসিটি আছে। সাপোজ ধরো আমি এদিকটাতে লিখছি, এরম দিকে ভেলোসিটিটা আছে। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, নিউক্লিয়াস যেটা হচ্ছে এখানে প্রোটন আছে অর্থাৎ পজিটিভ চার্জ, নিউক্লিয়াস তো আমরা জানি যে পজিটিভ ইন নেচারে হয়। ইলেকট্রনটা বাইরের দিকে মুভ করছে যেটা হচ্ছে নেগেটিভ ইন চার্জ।
তা আমরা তো জানি যে পজিটিভ আর নেগেটিভে অ্যাট্রাকশন হয়, তাহলে পজিটিভ আর নেগেটিভ এই দুটোকে কে ধরে রেখেছে, মানে ইলেকট্রনটা কেন নিউক্লিয়াসের ওপর এসে পড়ছে না? ওদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ফোর্স কাজ করছে যে এই পজিটিভ আর নেগেটিভ এই দুটোকে ধরে রেখেছে। সেই ফোর্সটাকে বলা হয় কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স। হয়তো শুনেছো। তাহলে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স থেকে আমরা বলতে পারি তাহলে এই কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স যেটা Z²/r² কিভাবে আসছে সেটা একটু দেখো। ধরো এরকম দুটো কণা আছে, কি যাদের চার্জ হচ্ছে Q1 আর Q2, আর এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে r। তাহলে এদের জন্য ফোর্সটা কি হবে, কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা হবে F = Q1 Q2 ডিভাইডেড বাই r²। তাহলে ওদের চার্জের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই ওদের মধ্যে যে ডিস্টেন্স তার স্কয়ার। তাহলে তাই করেছি। এর জন্য ছিল ZE, এর জন্য হচ্ছে ZE। তাহলে Z হচ্ছে ওদের ম্যাগনিটিউডটা, তাহলে প্লাস E ইন্টু প্লাস মাইনাস E করে আমরা পেয়েছি ZE², আর ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে r। তাহলে বোঝা গেল। এবার এটা কিভাবে আছে, তার মানে এই নিউক্লিয়াস থেকে এই যে জায়গাটা এইখানে কাজ করছে আমাদের কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, আমি F দিয়ে লিখলাম। এটা তো একটা ফোর্স করে। এবার এই যে ইলেকট্রনটা এই যে সার্কুলার অরবিটে মুভ করছে, সার্কুলার অরবিটে মুভ করে আমরা কি জানি, আমাদের অপকেন্দ্র বল অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে। তাহলে তার ডিরেকশনটা কিরকম হবে, ঠিক তার অপোজিট দিকে, অর্থাৎ কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স যেদিকে কাজ করছে, অপকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স ঠিক তার অপোজিটে কাজ করছে। তাহলে সেই সেন্ট্রিপিট এখানে লিখি, তাহলে সেই সেন্ট্রিপিটাল ফোর্স তার ভ্যালুটা কত হবে, তার ভ্যালুটা হবে হচ্ছে mv²/r। তাহলে আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে আমি কি বলেছি, দুটো ফোর্স হচ্ছে একে অপরের ইকুয়াল, তাহলে 1 আর 1 = 2 হবে। তাহলে ইকুয়েশন 1 = যদি 2 করি, তাহলে আমরা কি পাচ্ছি, Z²/r² = mv²/r। তাহলে এখান থেকে কি কাটছে, এখান থেকে আমার r আর r কাটছে, তাহলে আমি v² সমান কি পাচ্ছি, v² সমান আমি পাচ্ছি Z²/mr। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন পেলাম, এটাকে আমরা নাম দিচ্ছি 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে দুটোকে ইকুয়াল করলাম, করে v² এটা পেলাম। এবার আমরা দেখেছি যে mvr = nh/2π, এটা আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমি v এর ভ্যালুটা কি লিখতে পারি, v = nh/2πmr, তাই তো, এটা পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। এবার সরি, এটাকে আমরা 4 নম্বর দেবো না, আমরা কি করব, এখান থেকে v²টা বের করে নেবো। v², তাহলে আমরা কি পাবো, n² h² ডিভাইডেড বাই 4 π² m² r²। ঠিক আছে, এটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। এবার আমাদের কাজ হচ্ছে, এদিকেও v² আছে, এখানেও v² আছে, আমরা 3 আর 4 এই দুটোকে ইকুয়াল করব। তো যদি দুটোকে ইকুয়াল করি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এদিক থেকে Z²/mr = n² h² বাই 4 π² m² r²। কি কাটছে একটু দেখো। আচ্ছা, এখান থেকে কাটার মধ্যে আছে m আর m কাটছে, এই একটা r আর এই একটা r কাটছে। আমরা কি ক্যালকুলেট করতে চাইছি, আমরা রেডিয়াস ক্যালকুলেট করতে চাইছি। তাহলে আমরা কি করব, rটাকে উপর দিকে লিখব। তাহলে এখান থেকে আমরা r = কি পাচ্ছি, n² h² তো ছিলই, নিচে থাকছে হচ্ছে 4 π², এই একটা m থাকছে, rটা আমি উপর দিকে তুলেছি, আর থাকছে হচ্ছে Z²। ঠিক আছে, তাহলে এটা পেলাম আমরা r এর ভ্যালু। আমরা যদি ভালো করে বলি তাহলে এটা হচ্ছে আমার rn। ঠিক আছে, অর্থাৎ n দিয়ে আমি কি বোঝাচ্ছি, যে নাম্বার অফ অরবিট, মানে যদি আমরা ফার্স্ট অরবিটের জন্য বার করি তাহলে n = 1 বসাবো এখানে, তাহলে এটা হবে r1। যদি n = 2 হয় তাহলে এটা হবে r2। এইভাবে আমরা ক্যালকুলেট করতে করতে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের rn এর ইকুয়েশন। সাপোজ এটাকে আমি 5 নম্বর বলে দিলাম, তার কারণ এর পরে আমাদের ইকুয়েশনটা কাজে লাগিয়ে আমরা ভেলোসিটিকেও বার করব। এটা আমরা ইকুয়েশনটা পেলাম, এটাকে আমরা এটা বলছি যে
বোরের রেডিয়াস, বোরের রেডিয়াস ক্যালকুলেশন করবার জন্য আমাদের এই ইকুয়েশনটা দরকার। এবার যদি আমরা n ইকুয়াল টু 1 বসাই তাহলে আমরা কি পাবো, r1, তাহলে n এর জায়গায় বসাচ্ছি 1, তাহলে 1 স্কোয়ার। h এর ভ্যালু আমরা এগুলো সব হচ্ছে সিজিএস এ ক্যালকুলেট করছি, তাহলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 এর স্কোয়ার, এটা হচ্ছে আর্ক সেকেন্ড। নিচে কি থাকছে, নিচে থাকছে 4 পাই স্কোয়ার, আর m এর ভ্যালু হচ্ছে অর্থাৎ ইলেকট্রনের মাস দ্যাট ইজ 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28, z হচ্ছে 1, আর e হচ্ছে ইলেকট্রনের চার্জ দ্যাট ইজ 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 তার স্কোয়ার, এটা ইএসইউতে। তাহলে সমস্ত কিছু যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এখান থেকে r1 এর ভ্যালুটা পাবো 0.529 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই ভ্যালুটা একটুখানি মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে আমি বলছি, আমি একটুখানি একটা জায়গা ক্লিয়ার করি, এই জায়গাটা একটুখানি করি বলছি। সেটা হচ্ছে এখান থেকে একটা জেনারেল ফর্মুলা আমরা লিখবো, সেটা হচ্ছে আর এন ইকুয়াল টু 0.529 এন স্কোয়ার বাই জেড। এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে। কেন, এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট অরবিটের ভ্যালু, মানে ফার্স্ট অরবিটের রেডিয়াস r1 তার সাথে n স্কোয়ার ডিভাইডেড বাই জেড, জেডটা দিয়ে চার্জ। এবার ধরো তোমাদেরকে সেকেন্ড অরবিটের রেডিয়াস বার করতে বলো, তোমরা কি করবে, n এর জায়গায় 2 বসাবে, জেড তো 1, এটা হবে r2। তাহলে r2 ইকুয়াল টু কি হবে, ফার্স্ট অরবিটের ভ্যালু অর্থাৎ r1 ইন্টু যে অরবিটের জন্য বার করছো তার স্কোয়ার। n এর যদি 3 হয় তাহলে n ইকুয়াল টু 3, এটা হবে r3 এর স্কোয়ার ইন্টু 0.529। এইভাবে ক্যালকুলেট করতে পারো, তাহলে দেখলে কতটা ইজি ভাবে আমরা রেডিয়াসটা ক্যালকুলেশন করলাম। তো তোমরা যদি একটু দেখতে চাও দেখে নিতে পারো, স্ক্রিনশটও নিতে পারো। আমি একটুখানি সরে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেলোসিটি ক্যালকুলেশন। তাহলে চলো সেটা দেখে নিই। তাহলে চলো আমরা ভেলোসিটি ক্যালকুলেশনটা করে নিই। এখানে আমি একটা ইকুয়েশন লিখে রেখেছি, কারণ আমার রেডিয়াসের ইকুয়েশনটা, কারণ এটা ভেলোসিটি ক্যালকুলেশনের জন্য আমাদের লাগবে। দেখো, ভেলোসিটির একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, দ্যাট ইজ v ইকুয়াল টু nh বাই 2 পাই mr। ঠিক আছে, তাহলে এখানে r আছে, সাপোজ আমি যদি এটা n এর জন্য করি তাহলে এটাকে আমি rn লিখবো। এবার এই rn এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে vn ইকুয়াল টু nh বাই 2 পাই m। তাহলে rn এর ভ্যালুটা কি হচ্ছে, n স্কোয়ার h স্কোয়ার, আর ওপরে যাচ্ছে আমার 4 পাই স্কোয়ার m z স্কোয়ার। এবার দেখো কি কি কাটাকাটি যাচ্ছে, এখানে একটা n আর n কাটছে, একটা h আর h কাটছে, m কাটছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে vn সমান পাচ্ছি হচ্ছে 2 পাই z স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকছে, এগুলো কিছু নেই, একটা n থাকছে আর একটা h থাকছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেলোসিটি ফর্মুলা, একবার দেখে নাও। তাহলে এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এনার্জি ক্যালকুলেট করবো। তাহলে চলো দেখে নিই, এদিকে করি আমি এনার্জি। আচ্ছা, আমরা জানি যে যখন আমরা টোটাল এনার্জি বের করি, সেই টোটাল এনার্জি মানে হচ্ছে সেখানে কাইনেটিক এনার্জিও আছে, পোটেনশিয়াল এনার্জিও আছে। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস অফ জেড স্কোয়ার বাই আর। ঠিক আছে, এবার আমরা একটু আগে ভি স্কোয়ারের একটা ভ্যালু পেয়েছি, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর। আর এদিকে আমার কি আছে, মাইনাস অফ জেড স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে এখান থেকে এম আর এম কেটে যাচ্ছে, যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমি টোটাল এনার্জি সমান পাচ্ছি জেড স্কোয়ার বাই 2 আর। এবার আমরা কি করবো, এখানে আর এর জায়গায় এই যে কোথায় গেল এই ভ্যালুটাকে বসিয়ে দেবো। তো সেই যদি বসিয়ে দিই আমরা পাবো n স্কোয়ার h স্কোয়ার, আর উপরে যাবে হচ্ছে 4 পাই স্কোয়ার m z স্কোয়ার। তাহলে দেখি আমাদের কি কি কাটছে। আচ্ছা, n নেই, এখানে একটা 2 কাটছে আর এটা কাটছে,
তাহলে টোটাল এনার্জি সমান আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এম ডিভাইডেড বাই এন স্কোয়ার বাই এইচ স্কোয়ার। আমরা যদি সমস্ত কিছুর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে টোটাল এনার্জি সমান পাবো মাইনাস অফ, সরি এখানে একটা মাইনাস হবে, সেখান থেকে আমরা পাবো মাইনাস অফ 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি জেনারেল ফর্মুলা। তাহলে যখন আমরা পার্টিকুলার কোনো একটা অরবিটের জন্য এনার্জি ক্যালকুলেট করব, সাপোজ যদি আমরা n = 1 এর জন্য ক্যালকুলেট করি, আচ্ছা টোটাল এনার্জিকে আমরা কি লিখবো, En। তাহলে যদি n = 1 এর জন্য ক্যালকুলেট করি, এখানে 1 বসাবো, হাইড্রোজেন, আর এই পুরো জিনিসটা আমরা হাইড্রোজেনের জন্য করছি, তাহলে z = 1 বসাবো, তাহলে E1, তাহলে ওখান থেকে আমরা ফার্স্ট অরবিটের জন্য এনার্জি পাবো। যদি সেকেন্ড অরবিটের জন্য করি n = 2 বসাবো, এটা হবে E2, তাহলে সেইভাবে আমরা ভ্যালুটা পাবো। তাহলে বোঝা গেল কিভাবে আমরা বোরের রেডিয়াস, ভেলোসিটি এবং এনার্জি ক্যালকুলেট করতে পারলাম। তাহলে এগুলো তো মোটামুটি গেল। এরপরে আমাদের একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে বোরের অ্যাটমিক মডেলের কিছু ত্রুটি ছিল, অর্থাৎ ড্রব্যাক ছিল। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে, প্রথম যে ড্রব্যাকটা ছিল সেটা হচ্ছে বোর বলেছিলেন যে ওনার এই মডেলটা সেটা 2 ডাইমেনশনাল, ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে ওনার এই মডেলটা 2D নয়, এটা একটা 3D মডেল। তাহলে এটা একটা ড্রব্যাক। সেকেন্ড ড্রব্যাক হচ্ছে উনি এই মডেলটা 1 ইলেকট্রন সিস্টেমের জন্য ব্যাখ্যা করতে পেরেছিলেন, অর্থাৎ হাইড্রোজেন, He+, Li2+, যেখানে আমাদের একটা করে ইলেকট্রন থাকবে সেই সমস্ত পরমাণুর ক্ষেত্রে ওনার মডেলটা প্রযোজ্য, অর্থাৎ জাস্টিফাইড। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে এটা জাস্টিফাইড হচ্ছে না, মানছে না, তাহলে এটা একটা ত্রুটি। এবং থার্ড যেটা, ওনার এই মডেলটা পুরোপুরিভাবে হাইড্রোজেন পরমাণুর জন্য ছিল, মানে শুধুমাত্র হাইড্রোজেনটাই এটা ভালোভাবে স্যাটিসফাই করতে পারছে, বাকি কেউ করতে পারছে না, তাহলে এটাও একটা বড় ত্রুটি। তাহলে বোঝা গেল বোরের অ্যাটমিক মডেলে কি কি ত্রুটি হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম? আজকের ক্লাসে আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি পড়লাম, তারপরে বোরের অ্যাটমিক মডেল পড়লাম, তার পস্টুলেট পড়লাম, রেডিয়াস ক্যালকুলেশন করলাম, ভেলোসিটি, এনার্জি ক্যালকুলেশন করলাম, এবং বোরের অ্যাটমিক মডেলের যে কিছু ত্রুটি অর্থাৎ ড্রব্যাক ছিল সেগুলো আমরা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা পড়ব খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রা, এছাড়া পড়ব ডি ব্রগলির হাইপোথিসিস, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এছাড়াও এই যতগুলো এখনো অবধি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন পেয়েছি প্রতিটা থেকে কিছু নিউমেরিক্যাল করার চেষ্টা করব। যদি সেই ক্লাসে কমপ্লিট না হয় তাহলে আমরা আরেকটা ক্লাসে ডিটেলসে নিউমেরিক্যাল আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটাই। আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্রেস করে অল করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পাবে। আর তোমরা আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তো সেগুলোর লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।